বিএনপির নামে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা, অভিযোগ নেতাদের। প্রশ্ন, ছাত্র জনতার হত্যাকারীদের ভারত পালাতে দিচ্ছে কারা? চাল, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম চড়ছে, পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইলিশ নাগালের বাইরে। পাচার করা টাকা ফেরত আনার এখনই সময়, আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুযায়ী পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুপ্রবেশকারীরা বিএনপির নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। ছাত্র জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা কারা করছে তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করার দাবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। বিস্তারিত ফারুক বাবু রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জিয়া প্রজন্ম দল। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা এখনো চুপ নেই, বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ঐক্য ধরে রাখতে সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, ছাত্রদের আন্দোলনে বিএনপি পেছন থেকে সার্বিক সহায়তা করেছে, কারো অর্জন কোনো অংশে কম নয়। সেই সাথে বিএনপিতে অনুপ্রবেশ বন্ধে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তিনি। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা, আপনারা সাবধান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না। কে কোন দল সেই মত পার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি। সেই সাথে বর্তমান সরকারের অধীনের নির্বাচনের দাবি জানান তিনি। আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে, সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই ৭৫-এর সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদের স্বার্থ চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালায় যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। শিল্পাঞ্চলে অস্থিরতার নামে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। সেই সঙ্গে দেশের মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি, লুটপাট তদন্তে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা জরুরি বলে মনে করেন তিনি। সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। সাইফুল হক জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অন্যদের মতো তার ছাত্র সংগঠনের বদিউজ্জামান এবং আব্দুল লতিফও নিহত হন।
হতাহতদের স্বীকৃতি ও মর্যাদা সময়ের দাবি। অভিযোগ করেন শেখ হাসিনার সরকার গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদও দেন তিনি। শ্রম অসন্তোষ সম্পর্কে বলেন, কোনো সচেতন শ্রমিক কারখানায় ভাঙচুর করতে পারে না, তবে শ্রমিকদের আন্দোলনকে আনসারদের বিদ্রোহের সাথে মেলানো উচিত হবে না বলেও মন্তব্য করেন সাইফুল হক। কোনো সচেতন শ্রমিক নিজের কারখানাকে ভাঙচুর করতে পারে না। কোনো সচেতন শ্রমিক সে কোনো অগ্নিসংযোগে নিজের কারখানায় যুক্ত হতে পারে না, কারণ ওই কারখানা তার হচ্ছে জীবিকার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ফলে শ্রমিক আন্দোলনের নাম করে আজকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি, পরাজিত পতিত কোনো শক্তি, নানা মতলববাজ, নানা ধান্দাবাজ, তারা যদি আবার ফিরে আসতে চান সে ব্যাপারে নিশ্চয়ই আমরা সচেতন থাকব। উত্তাপ কমছে না চালের বাজারে। বন্যায় ত্রাণ সরবরাহের সময় কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছিল 28 জাতের চাল। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দাম। এদিকে ভারত থেকে আমদানির পরেও কমছে না ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। সবজির দাম তুলনামূলক কম থাকলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে অন্যান্য নিত্যপণ্য। রিপোর্ট শুভ মাহফুজের। কয়েক সপ্তাহ থেকে বাড়তি চালের দাম। বন্যার অজুহাতে দাম বাড়ার পর এখনো দাম কমছে না কোনো ধরনের চালের। মাঝখান থেকে বন্যা হওয়ার কারণে চালের দামটা, মোটা চালগুলোর দামগুলো অনেক বেড়ে গেছে। যে 28 আগে বিক্রি করছে 52-54, সেটা এখনো বর্তমান 58 থেকে 60 টাকা বিক্রি করা লাগে। চালের মতোই অস্থিরতা ডিমের দামেও। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 টাকা। মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। গত সপ্তাহে ছিল 150 টাকা, এই সপ্তাহে ছিল 155 টাকা ডজন লাল ডিমের, আর সাদা ডিম 150 টাকা ডজন। ব্রয়লার 175 টাকা, তো গত সপ্তাহে ছিল 160 টাকা, এই সপ্তাহে 15 টাকা বাড়ছে। সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 230-40, এই সপ্তাহে 250 টাকা। মাছের বাজারেও স্বস্তি নেই। ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। তবে সবজির দাম কিছুটা নিম্নমুখী। ইলিশ দাম, মাছের দাম যে কমার কথা শুনতেছি, যে কমছে কিন্তু শোনার মধ্যেই থাকি, কিন্তু কিনতে এত দাম দেখতেছি, দাম কমে নাই। ওই বাজারে 1400 টাকা করে, ওনারা রাখতেছে 1900 টাকা। পেঁপে আছে 30 থেকে 35 টাকা কেজি। পটল, ভেন্ডি, করলা এগুলো হলো 50 থেকে 60 টাকা কেজি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম এখনো আশানুরূপ না কমায় হতাশ সাধারণ মানুষ। 6000 টাকার বাজার এক বস্তা চাল, আর এগুলা এই যে অবস্থা, এবার চলে আমাদেরই যদি অবস্থা হয়, আমাদের যারা নিম্ন শ্রেণী আছে, আমাদের থেকে কম টাকা ইনকাম করে, তো তাদের কি অবস্থা হবে? যারা মিডল ক্লাসের তাদেরও হিমশিম খাইতে হয় আর কি। যারা উপর লেভেলের তাদের তো আর সমস্যা নাই। দেশ স্বাধীন হয়েছে, তারপর সবকিছু বলে দাম কমবে, আর দাম দিয়ে আরো বাড়ছে। ওই বেটি তো নিয়ে গেছে, দেশটাকে লুড়ি পুড়ে তার হামলা কামলারা লুড়ি নিয়ে গেছে। ওই সিন্ডিকেট থেকে আমাদের বাড়িতে হবে এবং ভাঙতে হবে। নিত্যপণ্যের দাম সবার নাগালের মধ্যে আনতে সরকারের বিশেষ নজরদারির দাবি মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঋণ খেলাপি ও কর খেলাপিদের পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার এখনই উত্তম সময়, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাফিজুর রহমান। এজন্য দ্বিপাক্ষিক চুক্তি এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পাচারকৃত অর্থ ফেরত সহজ না হলেও অসম্ভব নয়, এমন বিশ্লেষণ তাদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। অর্থ পাচারের কথা উঠলেই ঘুরে ফিরে উঠে আসে কানাডার বেগমপাড়া বা দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্যের নাম। অবৈধ পন্থায় আয় করা অর্থ নানা ওসিলায় এসব দেশে পাঠিয়েছেন অনেকে। টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও গেল 15 বছরে ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এ সময়ে দেশ থেকে বেরিয়ে যাওয়া প্রায় 15 লাখ কোটি টাকার বেশি অর্থ আদৌ ফেরত আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আশাবাদী নতুন গভর্নর। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, দুদক ও সিআইডি সহ অন্য সংস্থা স্বাধীনভাবে কাজ করলে ফেরত আনা সম্ভব পাচারের অর্থ। এটা আনা সম্ভব, এটা যে খুব সহজ তা না, কিন্তু এটার তো বিভিন্ন দেশে এটার কিন্তু এক্সাম্পল আছে যে তারা এগুলো এনেছে। তবে সেটার জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার হবে। বিভিন্ন দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি যদি না থাকে
তাহলে সেটা আমাদের করতে হবে। অর্থগুলো পাচার হয়ে গেছে, আমরা যদি মনে করি যে চলে গেছে আর ফেরত পাবো না, তাহলে ভুল। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য। পাচারকৃত অর্থ ফেরত আনতে তথ্য প্রমাণ সহ দেশে বিদেশে আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ এখনই শুরু তাগিদ দেন বিশেষজ্ঞরা। যারা পাচারের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনগতভাবে আমাদের আইন অনুযায়ী যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা করার বিধান আছে, 14 বছরের জেলে বিধান আছে। কাজে আমরা চাইলে কিন্তু পারি। আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের এখানকার কোর্টে প্রমাণ করতে হবে 1, 2 নম্বর হলো তারপরে যে দেশে নেওয়া হয়েছে বলে তারা সন্দেহ করছেন সেখানে যে কেস করতে হবে। তো এখন একটা সুযোগ, এটা করা সম্ভব। সুইস ব্যাংকে কাদের টাকা আছে তাদের কাছে সেটার জন্য নামের তালিকা চাওয়া, যেটা ভারত করেছে, আমরা করিনি। কে কোথায় কত টাকা পাচার করেছেন তা অনুসন্ধান করে অপরাধী চিহ্নিত করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নাশকতার মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শহরের আরাবপুর জামতলা এলাকায় নিজ বাসা থেকে বৃহস্পতিবার রাত 12টার দিকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। র্যাব জানায় জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার 2 মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ারদার আরাবপুর এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ও সেনাবাহিনী। নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করা হয়। রাতেই ওই 2 মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয় তাকে। পরে সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সড়কে আয়োজন করে মানুষ হত্যা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, নতুন সরকারের সুফল পাচ্ছে না জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আলোচনা সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের 15 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করলেও সড়কে মানুষকে স্বস্তি দিতে ব্যর্থ হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত বলেন, বিগত সরকারের সময়ে সড়কে সীমাহীন লুণ্ঠন হয়েছে। চালকের লাইসেন্স, গাড়ির ফিটনেস থেকে শুরু করে সব জায়গায় ছিল দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের 1 মাস পার হয়ে গেলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপির নামে চাঁদাবাজি করছে অনুপ্রবেশকারীরা, অভিযোগ নেতাদের। প্রশ্ন, ছাত্র জনতার হত্যাকারীদের ভারত পালাতে দিচ্ছে কারা? চাল, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম চড়ছে, পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইলিশ নাগালের বাইরে। পাচার করা টাকা ফেরত আনার এখনই সময়, আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুযায়ী পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের। ডাক্তারকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় করজোড়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা, জানালেন প্রয়োজনে পদত্যাগেও রাজি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।